ঠিক আছে, চলেন। আমরা প্রিভিয়াস ক্লাসে অন সাইট পার্ট 1 দেখেছিলাম, ঠিক না? অ্যান্ড কিছু টাস্ক ছিল যেগুলো আমরা কমপ্লিট করেছিলাম, অ্যান্ড হয়তো বা এখন পর্যন্ত সবার করা হয়নি যেহেতু সাইট ছিল না। হ্যাঁ, সো আজকে সাইট আই হোপ পাওয়া যাবো। অ্যান্ড নেক্সট ক্লাসের আগে আজকের লাস্ট যেটা ছিল একসাথে আমরা একটু জমা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, অ্যান্ড আজকের ক্লাসে যদি কথা বলি, আজকে আমাদের ওরকম কিছু নেই দেখার, জাস্ট আমরা একটা প্লাগইনস ইউজ করেছিলাম, মনে আছে? প্লাগইনস বা সফটওয়্যার লোকাল হোস্টে, যেটার মাধ্যমে আমরা টোটাল এসিও কাজটা করে থাকবো বলেছিলাম। ইয়োস্ট, থ্যাংক ইউ স্যার, ইয়োস্ট এসইও। হ্যাঁ, সো ওইটার মাধ্যমে আর কি কমপ্লিট করেছিলাম আমরা। বেসিক্যালি ওইটা আজকে ইনস্টল করবো, বাট লাস্ট ক্লাসে যেটা করেছিলাম আমরা ওরকমভাবে কোনো কনফিগার করিনি। বাট ওরকম না, জাস্ট কিছু লিটল বিট কনফিগারেশন আছে, ওগুলো আমরা জাস্ট কমপ্লিট করবো। আজকে হচ্ছে 2টা টাস্ক, শুধুমাত্র আমরা প্যান্থিয়নের দ্বারা ফ্রি একটা সাইট কীভাবে ওপেন করতে হয় এই বিষয়টুকু দেখবো। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ইয়োস্ট এসইওটাকে কীভাবে আর কি আমরা সেট করবো, ওইটা আমরা দেখবো। হ্যাঁ, সো চলেন যাই। সো ফার্স্টে যদি আমার ডোমেইনটার মধ্যে আমরা একটু যাই, আরেকবার একটু বলা, যেহেতু প্রিভিয়াসলি বলেছি অ্যাজ উই অল নো, বাট আরেকবার হচ্ছে যত কম সি প্যানেলে কাজ করা যায়, হাত দেওয়া যায়, যত কম হাত দেওয়া যায়। হ্যাঁ, সি প্যানেলের কিছু কাজ কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যেও করতে পারি। ওই যে আমরা পিএইচপি নিচে বসাইছিলাম না থিম ফাংশন ডট পিএইচপিতে, কিসের জন্য? যে ওই যে লগ ইন ইন্টারফেসটা যেন না আসে, ওইটার জন্য। সো আমরা ওই সব সাইডেও এই কোডের কাজ করতে পারি। হ্যাঁ, ধরেন যদি আমরা আমাদের সাইটটাতে একটু যাই, হ্যাঁ ওই কাটসারটা এই করতেছে। প্রবলেম হয় কি, আমাদের তো একটা ডোমেইনের আন্ডারে সাব ডোমেইন, অন্য কোনো স্যার অথবা ম্যাম যদি সেম কাজটা আবার করতে থাকে, একটু জাস্ট কনফিগ করে নেম, হ্যাঁ নেম চিপ থেকে। আর আমরা যদি পার্সোনাল কিনিও, তো আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে আমরাও নেম চিপ থেকেই কিনবো, বিকজ নেম চিপের সাপোর্টটা ভালো, আফটার সেল সার্ভিস। অ্যান্ড হোস্টিংয়ের প্রোভাইডারের উপরে ডিপেন্ডস করতেছে আপনার সাইটের স্পিড ঢুকার আগে। যেমন ধরেন আমি এখন ক্রিয়েটিভ আইটি যদি লিখতেছি, ধরেন আমি ক্রিয়েটিভ আইটি লিখলাম, কত ফাস্টলিভাবে এই জিনিসটা আসছে, এটা হোস্টিংয়ের কিছুর উপর ডিপেন্ডস করতেছে। ওই যে খেয়াল আছে, আমরা হোস্টিংয়ে স্টেলার দেখছিলাম, স্টেলার বিজনেস দেখছিলাম, তো যত হাই কনফিগারেটটা নেবেন অত তাড়াতাড়ি এন্টার করবে। আমি তো ক্রিয়েটিভেরটা দেখলাম, ধরেন নেক্সাসেরটা যদি দেখি, একটু টাইম নিচ্ছে নাও, এটা কিন্তু আমার নেটের সমস্যা না, নেটে ফাস্টে ছিল, আবার সাইটেরও সমস্যা না, এটা মানে শেয়ার্ড হোস্টিংয়ের প্রবলেম, যেখান থেকে আর কি নেওয়া হয়েছে এরকম। আপনাদের নেক্সাসিওরে এটা দেখানো হয়েছিল না এর আগে? আচ্ছা, তখন ইন্টারফেসটা অন্যরকম ছিল না। সো এখন কেন ইন্টারফেস চেঞ্জ হয়েছে আমরা নেক্সট ক্লাসে যেটা অ্যাডভান্স ওয়েবসাইট ডিজাইন দেখব, ওইটাতে দেখতে পারবো যে আমরা বিন্দুমাত্র এখন কষ্ট করব না সাইট ডিজাইনের ক্ষেত্রে। আমরা একটা পেইড টেমপ্লেট পারচেস করব, ওই টেমপ্লেটটা ধরে ধরে জাস্ট এডিট করে দেবো এরকম। সো নেক্সাসিওরটা এরকমই, যে একটা টেমপ্লেট পারচেস করা হয়েছে, ওইখানে যে যে শুধু কাজ করে ফেলবো। কোনটার ক্ষেত্রে দেখেছেন? মানে এটা কোন টপিকের আন্ডারে ছিল? অ্যাডভান্স ওয়েবসাইট ডিজাইনের মধ্যে। দাঁড়ান দেখি একটু। জি জি, এই জায়গায় হ্যাঁ, মানে কি দেখেছিলাম? না হ্যাঁ হ্যাঁ, ধরেন আমরা সাইট ডিজাইন করতেছি, করার পরে যে অন পেজে যে আমরা বুঝবো কিওয়ার্ড প্লেস করতে হবে, কিওয়ার্ডকে বসাইতে হবে, এরকম কন্টেন্ট আমাদের লেখা হয়েছে না? হ্যাঁ, কন্টেন্ট শেষ, তারপর আমরা ক্লাসগুলোতে বুঝতে পারবো আর কি। হ্যাঁ, আর তারপর মোটামুটি এসইও ওভারভিউ ক্লাসে আর কি টোটাল বুঝে যাবো কনসেপ্টটা, আমরা বেসিক্যালি কী কী শিখছি, আমাদের কী কী কাজে লাগবে কোন কোন ক্ষেত্রে, এরকম মোটামুটি শেষ, মানে বিগিনার লেভেলে। তারপর যে ক্লাস আছে গুগল অ্যানালিটিক্স, গুগল সার্চ কনসোল, ওরা হচ্ছে অ্যাডভান্স মার্কেটার যারা, তারা হ্যাঁ, যে শুধুমাত্র তারা এটা নিয়েই কাজ করে এমন। চলেন যাই, সাইড থেকে পরে আসে। সো
সো ফার্স্টে ছিল সবার আগে হচ্ছে যেটা রিজন যে আমাদের একটা ফ্রি সাইট আমাদের কি করতে হবে, একটা ফ্রি সাইট ক্রিয়েট করতে হবে প্র্যাকটিস পারপাসে। সো এটার জন্য আমরা কই যাব, pantheon.io। pantheon.io আমি আবারও বলছি কিছু কিছু থিংস হয়তো বা আমরা পাবো না কাজ করার ক্ষেত্রে, যে এই থিংসগুলো হয়তো আমরা পাচ্ছি না বা হচ্ছে না, ইস্যুস নেই, ফ্রি সাইট যেহেতু যতটুকু পারবো ততটুকু করব। সরি স্যার, এটা গুগলের নতুন একটা আপডেট স্যার, তাই দিয়েছিলাম স্যার। বাংলা বললে ইংলিশ বলে দেয়, ইংলিশ বললে বাংলা বলে দেয়। আচ্ছা আচ্ছা, আমি তো ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ স্যার। সো এখানের মধ্যে যে দুষ্টামি গেল, সো এখানের মধ্যে হচ্ছে এই যে কাজগুলো আছে টোটাল সবগুলোই করতে পারবো প্রায়, বাট এই 4টা অপশনের মধ্যে যে 3টা অপশন দেখাইছি হয়তো বা কোনো জায়গায় কোনো একটু প্রবলেম থাকতে পারে, তবু আমরা চেষ্টা করব যদি হয় যতটুকু করার করবো, ইস্যুস নেই। হ্যাঁ, যেহেতু ভিডিও আছে আমরা তো জানি কীভাবে করতে হবে, যখন পারচেস করবো তখন দেখা যাবে। হ্যাঁ, সো ঠিক আছে, pantheon.io-তে আসবো। এখানে যদি আমি একটু ক্লিক করি, করার পর ফার্স্টে ইন্টারফেসটা আসবে। সো আমরা এখানে যাব গেট স্টার্টেডে। If you're responsible for important WordPress and Drupal websites, কি ব্যাপার, ইন্টারফেস কি চেঞ্জ হয়েছে কোনো? আচ্ছা চলেন মেবি আগে একটু লগ ইন করতে হবে। এখানে আসবো, আসার পর আমরা লগ ইন বা ইসেতে যাব না, আমরা কানেক্ট উইথ গুগলে যাব। হয়তো বা আমার অ্যাকাউন্ট থেকে হয়তো বা করা আছে, এটার জন্য ইস্যুস হচ্ছে। আমরা এখান থেকে প্রোফাইলে যাব, যাওয়ার পর ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট এই জায়গাটায় ক্লিক করব। আচ্ছা, এটা থেকে ক্রিয়েট করা আছে, আমি এটা থেকেই দেখাবো না, চলেন যাই অন্য একটা মেইল দিয়ে। আমরা এখানে আসব, আসার পর আপনাদের কানেক্ট উইথ গুগলই দিবেন, কারণ আপনাদের জিমেল থেকে তো অলরেডি ক্রিয়েট করা হয়নি। হ্যাঁ, ওইখান থেকে যাব, যাওয়ার পর এখানে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে যাব, বাট আমার যেহেতু নাই, সো আমি একটা মেল দিয়ে জাস্ট লগ ইন করছি। ইমেল অ্যাড্রেস যদি দেই, ধরেন কি এটা থেকেও করা হয়েছে। আচ্ছা, ইস্যুস নেই। দেখেন এরকমটা আসার পর স্যান্ডবক্স সাইটস ইউজড আছে যেটা, সো এখানে হচ্ছে যে 1 out of 2, হ্যাঁ, 2টার সাইট আমরা ক্রিয়েট করতে পারবো একটা জিমেইলের আন্ডারে। সো আমার অলরেডি একটা ক্রিয়েট করা আছে, এখন 2টার মধ্যে আমি 2টা ক্রিয়েট করতে পারবো। আপনাদের এখানে 0 out of 2 থাকবে, এখানে 0 থাকবে, আপনারা জাস্ট সেম ইন্টারফেসে ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করবো। হ্যাঁ, তাহলে হবে।
সো এখানে আসার পর এখানে যেগুলো দেখাচ্ছে ওগুলো কি বলেন তো সিএমএস গুলো, হ্যাঁ, যে ওয়ার্ডপ্রেস, দ্রুপাল, জুমলা আছে, উইক্স আছে, হ্যাঁ। সো আমরা কোনটা নিব বেসিক্যালি? ওয়ার্ডপ্রেসটা। জাস্ট ক্লিক করে ফেলবো। ক্লিক করার পর বলতে যাচ্ছে যে আমার সাইটের নেমটা কি হবে, হ্যাঁ। সো আমাদের পছন্দ মতন যে সাইটের নেমটা হবে সেটা দিব। সো আমরা দিয়ে দিলাম ESM2472। তো দেওয়ার পর এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু আমার ইউআরএল, যেহেতু আমরা ফ্রি সাইট করতেছি এখানে দেভ তারপর একটা হাইফেন থাকবে, তারপর এটার পর .pantheonsite.io থাকবে, হ্যাঁ, এটা আমার ইউআরএল। তারপর হচ্ছে চুজ এ রিজিয়ন ফর দ্য সাইট, মানে কোন কান্ট্রির জন্য চাচ্ছি। আমরা অলওয়েজ ইউনাইটেড স্টেটস দিব অথবা কানাডা দিতে পারি, কিন্তু এটাকে টার্গেট করা উচিত, হ্যাঁ। সো আমরা কন্টিনিউতে আসবো। হ্যাঁ বলেন। লাইভ সাইডে গেলে তো কান্ট্রি চুজের কথা বলবে না, এটা প্যান্থিয়নের থেকে মানে এখানে আসছে, বাট লাইভ সাইডে যখন যাবেন ওদের কান্ট্রির কোনো কিছু হবে না, তখন ওয়ার্ল্ড ওয়াইড কিছু মানে না কোনো কান্ট্রির কোনো সার্ভার কিছু সিলেক্ট করতে হবে না। আপনার সার্ভার তো হচ্ছে নেমচিপ। ইন্ডিয়ান কি সিলেক্ট করব? কোনো সার্ভারই চুজ করতে হবে না, ওটা তো ওটা অটো চুজ না, মানে নেমচিপ তো হোস্টিং প্রোভাইডার, ও সিম্পলি একটাই, হ্যাঁ। তো নেমচিপ কোথা থেকে এটা আমাদের হেডেক না, ওর থেকে আমি ডোমেইন কিনছি। এখন আমার ইচ্ছা আমি ইন্ডিয়া হোক পাকিস্তান হোক যে কোনো জায়গায় কান্ট্রি চুজ করি, এটা তো প্যান্থিয়ন একটা ফ্রিভাবে আপনাকে সাইট, এটার জন্য একটু বেশি করতেছে না, র্যাঙ্কিংয়ে যাবে না। হ্যাঁ দেখতে পারবো। কারণ ঘটনা হচ্ছে যে আমরা লোকাল হোস্টে যেমনটা ছিল না যে আমরা অন্য কোনো জায়গা থেকে দেখতে পারতেছি না, এটা দেখতে পারবো। র্যাঙ্কিং এর ক্ষেত্রে কোনো কিছু নাই তো হবে, ফ্রিলি ভাবে ইউজ করবেন, নাই তো হবে, এটা তো প্র্যাকটিস পারপাসে করা। আপনি প্র্যাকটিস পারপাসে করবেন, আজকে কাজ করছেন কালকে পরশুদিন যাবেন হোম পেজে যেতে পারবেন না। তো এটার একটা উপায় কি, তখন আবার সাইট ক্রিয়েট করেন প্র্যাকটিসের জন্য। তো এটা আমাদের কিন্তু র্যাঙ্কিংয়ের জন্য, এসইওর জন্য না। এইটা আজকের ক্লাসের মোটিভটা কি, সাইট ডিজাইন, অন সাইডের প্র্যাকটিস। তো আপনার তো র্যাঙ্কিংয়ের টার্গেট না, র্যাঙ্কিংয়ের টার্গেট তখন থাকবে যখন আমি লাইভ সাইট পাবো। আর যখন লাইভ সাইডে চলে যাবেন তখন কান্ট্রির কথা বা কোনো সার্ভারের কথা স্পেসিফিক জিজ্ঞেস করবেন, এটা তো আমার হেডেক, আমার যেখানে মন চাই আমি ওখানে করবো। আমি তোমার থেকে নেম চাইছি অর্থাৎ ডোমেইন চাইছি, আমি নিয়ে নিছি, এটা আমার হেডেক, আমি ফেলে রাখি, কাজ করি যে কোনো কান্ট্রিতে করি, ওটা আমার ইস্যুস, এমন আর কি বিষয়টা। কেন? ইভেন দারাজেরও দেখলাম যে আপনার 51 না কত ডোমেন অথরিটি, যেখানে অন্যান্য ব্লগ সাইট দেখেছি ইজিলি 70 পিক আপ করে। ব্লগ সাইটে তো হেডেক আছে। এখন দারাজের কথা যদি বলি, দারাজকে কিন্তু কেউ কিওয়ার্ড লিখে খুঁজে না, মানে আমার এই জিনিসটা লাগবে তারপর দারাজ আসছে এমন না, দারাজ চাইলে ডিরেক্ট দারাজ লেখে। আর যখন আপনি একটা ব্লগ সাইটে যাচ্ছেন আমাদের মধ্যে কম্পিটিশন থাকে যে কিওয়ার্ডে আমি আগে যাব, কিন্তু দারাজ, অ্যামাজন, আলিবাবা ওদের টার্গেট থাকে আমার নাম লিখে ডিরেক্টলি আসবে, এরকম আর কি বিষয়টা। সো ই কমার্স সাইডে ডিএ বা পিএ অত ওরা মানে এসইওর ক্ষেত্রে ওরা অত বেশি ইম্পর্টেন্সই দেয় না, ওদের কথা হচ্ছে আমাদের বিট করতে হবে না, আমাদের খুঁজলে ডিরেক্ট খুঁজবে ব্র্যান্ড নেম অনুযায়ী, এরকম, ঠিক আছে, ইস্যুস নেই। সো দেখেন আমাদের সাইট কিন্তু ক্রিয়েট ডান। তো ভিজিটর প্যান্থিয়ন সাইটে যদি আসে, সো ঠিক আছে, সো এরকমটা আপনাদের আসবে। আসার পর জাস্ট আমাকে এটার একটা স্ক্রিনশট দিব, আর এটার পর ভিজিট ডেভেলপমেন্ট সাইটে যদি আসি, তারপর যে সাইটটা হবে, তারপর এই ইন্টারফেসটা দেখে কারো কিছু মনে পড়ছে? একদম লোকাল হোস্টে যেরকমটা করছিলাম, হ্যাঁ। সো ওরকমভাবে, কিন্তু এখানে আর কিছু ক্রিয়েট ডাটাবেস বা কিছু ক্রিয়েট করতে হবে না, এখানে জাস্ট আপনি লিখে দেন যেটা পছন্দ হবে, DM2472 উইজার্ডস গেল, হ্যাঁ। ইউজার নেমটা কী হবে, এই যে ইউজার নেমের পাসওয়ার্ডটা কি, যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো বেসিক্যালি, হ্যাঁ। সো রাশাদ হোসেন দিলাম, তারপর ধরেন এটি স্ট্রং করার জন্য দিলাম, তো কনফার্ম ইউজ পাসওয়ার্ড দেবেন। এখানে আপনার মেলটা দিতে হবে, যদি ভেরিফিকেশন চাবে না, আমি জানি না এখন চাচ্ছে কি না।
ডিসকারেজ সার্চ ইঞ্জিন সেটা ইস্যুস নেই, তারপর ইনস্টল ওয়ার্ডপ্রেসে যাব। তারপর যদি লগ ইনে আসি অথবা অ্যাজ পার সেম, কিন্তু এটার ইন্টারফেসটা একটু চেঞ্জ না, কার্ভ করা, কারণ ফ্রি সাইট এটার জন্য। হ্যাঁ, সো এটা র্যাশ 1 2 3 4। আচ্ছা দেখেন, এটাতে লগ ইন করলে আমরা ইন্টারফেসে চলে যেতে পারবো, আদারওয়াইজ লগ ইন করতে পারবো, সেম ড্যাশবোর্ড। হ্যাঁ, সো আবারও বলছি, আমাদের এখানকার আজকের ক্লাসের মোটিভটা হচ্ছে শুধুমাত্র প্র্যাকটিস করা সাইট ডিজাইনের ক্ষেত্রে। আর আমি এনকারেজ করবো, সাইট ডিজাইনের জন্য তো খামাখা আমার একটা ডোমেইন কিনে লাভ নাই, ঠিক না? এখন ইনভেস্ট করার থেকে পরবর্তীতে করা ভালো, তখন আমি প্রপার টাইম পাবো যে আমি কি করতে চাচ্ছি বা আমার কি করা উচিত। কিন্তু এখন কি করবেন, 2 দিন 3 দিন পর যদি দেখেন হোম পেজ এন্টার করতে পারতেছি না, প্যানিক অ্যাটাক করবো না, ফ্রি সাইট হইতেই পারে, আমি আবার একটা সাইট 5-10 মিনিটের আবার ক্রিয়েট করে আবার প্র্যাকটিস করবো, এরকম হবে বিষয়টা। হ্যাঁ, ঠিক আছে, সো এতটুকু পর্যন্ত ডান। সো আমরা এটার মধ্যেই চলেন করি, এটার মধ্যে করার চেষ্টা করি, চলেন। সো এখান থেকে আমরা একটা প্লাগইন ইনস্টল করতে হবে। এই প্লাগইনটা যেটা আগেও ইউজ করেছি, ইউজড এসইও, বাট তখন আমরা ওরকম করে কোনো কাস্টমাইজেশন করিনি। হ্যাঁ, ইউজড যদি দেই, ইনস্টলে যদি দেই, দেন আমি ইনস্টল প্লাগইনসে আসি, আসার পর এখান থেকে আমি অ্যাক্টিভেট করব ফার্স্টে। স্টার্ট ফার্স্ট টাইম কনফিগারেশন, প্রথমবারে সে কনফিগারেশনের জন্য চাবে। সো আমরা এখান থেকে ড্যাশবোর্ডে কোনো কিছু করার নেই, যেভাবে আছে ওরকম রাখবো, জাস্ট নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য এগুলো একটু কেটে দিতে পারেন, নাহলে একটু অ্যালার্ট সেন্টারে কিছু লাগবে না আমার। তারপর হচ্ছে ফার্স্ট টাইম কনফিগারেশনে এই জিনিসটাতে যাব, এসিও ডাটা অপটিমাইজেশন ঠিক থাকবে, কিছু করার দরকার নেই, কন্টিনিউ দিব। সাইট রিপ্রেজেন্টেশনটাও ঠিক থাকবে, এখানে খালি একটু মানে ছোটো ছোটো থিংস কাস্টমাইজ করতে হবে, যে ডাজ ইউর সাইট রিপ্রেজেন্ট অ্যান অর্গানাইজেশন অর এ পার্সন। আমার যদি ব্লগ সাইট থাকে তাহলে কী হবে, পার্সন। যদি এজেন্সি বা কোনো কোম্পানি থাকে তখন কী হবে, অর্গানাইজেশন। হ্যাঁ, সো আপাতত আমি পার্সন দিলাম। ওয়েবসাইট নেম চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো, ইস্যুস হবে না, কিন্তু আপনারা ফার্স্টে যেটা রাখবেন ওইটাই রাখা উচিত। হ্যাঁ, নেম হচ্ছে এখানে যে ইউজার নেম যেটা আছে রাশাদ, ওইটাই থাকবে, বা দিবেন যে পার্সোনাল লোগো আর আফতার। হ্যাঁ, ওই পার্সোনাল লোগো যদি কোনো কিছু দিতে চান, কিন্তু এগুলো তো আমরা সাইট আইডেন্টিটি থেকেই চেঞ্জ করব, এখান থেকে কোনো কিছু হাত দিব না। হ্যাঁ, সো সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। ঠিক আছে, তারপর হচ্ছে সোশ্যাল প্রোফাইলস। এই জিনিসটা কি, সোশ্যাল প্রোফাইলটা হচ্ছে যে আমি এইটার সাথে কি, ইউ হ্যাভ সিলেক্টেড দ্য ইউজার অ্যাসোসিয়েশন দ্য পারসন দ্য সাইট রিপ্রেজেন্টস। আচ্ছা, এখানে যে সোশ্যাল প্রোফাইলের কথাটা আছে, এখানে কোন সোশ্যাল প্রোফাইলটা অ্যাড করবো বলেন তো? লিঙ্কডইন বা ইউজার নেমের না, মানে আমার ইউজার নেম এডিট করবো, কোম্পানি যেটা আছে ওয়েবসাইটে যে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে ওগুলা জাস্ট অ্যাড করে ফেলবো। হ্যাঁ, এই যে এখানে যদি আসি ইউজার্সের পর প্রোফাইলে, এখানের মধ্যে যা 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 আছে না, আবার মাথায় রাখবে এখন কিন্তু আমরা অথরের জায়গায় এসে পড়ছি, মনে আছে? কিন্তু অথরের জায়গায় আমরা অথরের সোশ্যাল মিডিয়া আইকনগুলো দেবো না। হ্যাঁ, আমরা দেবো কোম্পানিরগুলা। তখন কি হবে, এই জিনিসটা আমরা তো একটা সোশ্যাল ওয়্যারফেয়ার ইউজই করতেছি, যে কেউ যদি ফেসবুকের থ্রুতে যেতে চায়, তাহলে এই জিনিসটা কেন, কেউ যদি আমার কোনো কন্টেন্ট বা কোনো কিছু শেয়ার করে, ওই জায়গায় কি আসবে, ওই জিনিসটা এদিকে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ইউআরএলগুলো জাস্ট দিয়ে দিব। ঠিক আছে, এগুলো জাস্ট ডান হয়ে যাবে। তারপর যদি একটু আসে, সেভ অ্যান্ড কন্টিনিউ থাকুক। পার্সোনাল প্রেফারেন্স কিছু ধরার দরকার নেই, ফিনিশ কনফিগারেশনও জাস্ট এতটুকু দিয়ে দেবেন, শেষ। তারপর যদি আমরা একটু সেটিংসে আসি, সেটিংসে এদিকে যা আছে কোনো কিছুই অফ করার দরকার নেই, অর্থাৎ এক কথায় যেগুলো আমাকে ফ্রি দিচ্ছে, যেমন আনলক উইথ প্রিমিয়াম, অর্থাৎ এটা প্রিমিয়াম না, সো এটা ছাড়া যা আছে সবগুলো আমি অন করে দেবো, আর কিছুই না। হ্যাঁ, তারপর হচ্ছে এসইও বেসিক্স। সো যেখানে ছিলাম এখান থেকে সাইট বেসিক্সে যদি আসি, আল্টারনেট ওয়েবসাইটস নেম আছে, থ্যাংক ইউ ভাইয়া, আল্টারনেট ওয়েবসাইটস নেম যেটা আছে, সো আমার যদি আল্টারনেটিভ কোনো ওয়েবসাইট থাকে এটা ছাড়া, যেমন যে ব্লগ সাইটের কথা বললাম সাব ডোমেইনে, তখন ইউজ করবো, কিন্তু কেউ ভুলেও নেভার এভার একটা ওয়েবসাইটের আন্ডারে 4-5টা 2টা ওয়েবসাইটও ক্রিয়েট করেন না। সাব ডোমেইন যদি লাগে তখন, যদি আমার প্রয়োজন মনে হয়, প্রয়োজনটা কখন মনে হবে, আমার সাইট মোটামুটি রিচ,
অনেক বড় সাইট হয়ে গেছে, আমার সাইটে 500 থেকে 700টা কন্টেন্ট আছে, ইউজার ভিজিটর মোটামুটি অনেক আসতেছে, সেটা অ্যাফিলিয়েট সাইট হতে পারে, আমার পার্সোনাল ব্লগ সাইট হতে পারে। তখন যে আমি চিন্তা করবো আচ্ছা আমি একটা সাবডোমেন নেই, আমি এখান থেকে কিন্তু ফার্স্টেই যদি মনে করেন আমার সাইটে 50-100টা কন্টেন্ট আছে, আমি আবার ব্লগ ডট আরেকটা কিছু করতেছি, তখন কিন্তু লাভ হবে না, উল্টা প্রবলেম হবে। হ্যাঁ, তখন কোনটাতে আসবে, এটাতে না ওইটাতে, একটাকে ভারী করব তারপর একটা করব। তারপর হচ্ছে ট্যাগলাইন। ট্যাগলাইনটা কি বলেন তো? ট্যাগলাইন হলো স্লোগান। এক্স্যাক্টলি, ট্যাগলাইন হচ্ছে স্লোগান। হ্যাঁ, আমার ওয়েবসাইটে কি স্লোগান দেব এই জিনিসটা, যেমন মাই ওয়ার্ডপ্রেস ব্লগ থাকে বাই ডিফল্ট, সো আমরা এখান থেকে যে কোনো একটা দিয়ে দিতে পারবো। জি, এটা সাইটের উপর ডিপেন্ডস করতেছে। যদি আমার ডিজিটাল মার্কেটিং সাইট থাকে তখন আমার কীরকম হওয়া উচিত, লার্ন মোর আর্ন মোর, যদি আমি শিখানোর কিছু দিয়ে থাকি, ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান হচ্ছে আমার প্রোডাক্টের ওইখানে ধরেন অ্যাফিলিয়েট সাইট, ওইখানে তো লার্ন মোর আর্ন মোর আমি লিখতে পারবো না, তখন আমার বুঝতে হবে যে ট্রাইং টু ফাইন্ডিং ইউর গুডস বা এমন কিছু, যে তুমি তোমার বেস্ট জিনিসটা খুঁজে বাইর করো, এরকম কিছু দিতে পারি। হ্যাঁ, সেটা ডিপেন্ডস। বলেন। হ্যাঁ, অবশ্যই হইতেই হবে, না হলে কেমনে? আপনার বিজনেসের ট্যাগলাইন তো আরেকটার সাথে রিলেভেন্স হলে প্রবলেম না? যেমন আপনি বললেন এই মাত্র যে ওই কোম্পানিতে যাই না, গাছ লাগান পরিবেশ বাঁচান, তো কেন দিছে? তা আপনার মতো তো থিঙ্ক করতেছে আরেক পার্সন, যে ওই বেচতেছে গাছ, বলতেছে ফল, মানে কথার কথা বললাম যে একটা জিনিস সেল করতেছে, বলতেছে আর একটা স্লোগান। এটা তো নর্মাল ইস্যু, মানে ট্যাগলাইনটা দিলে মিলাই দিতে হবে, আর না দিলে কোনো ইস্যুস নাই এরকম। এইটা কেমন যে কোম্পানির ভিশনটা অথবা পুরো কোম্পানি এক্স্যাক্টলি ওইটাই তো। যেমন ধরেন একটা রিয়েল এস্টেট কোম্পানির কি স্লোগান হইতে পারে, যে অথবা না বাংলা তো মানে আমি ওরকম প্রোনাউন্সিয়েশন ধরেন যদি এরকম হইতে পারে যে মানে এরকম থাকে না, ড্রিম হোমস বিগিন, এই কথাটা হইতে পারে না? কারণ একটা পার্সন যখন একটা অ্যাপার্ট কিনে তো তার ড্রিম থাকে, ছোট হোক বড় হোক, সো এই একটা স্লোগান হইতে পারে যে ড্রিম হোমস বিগিন বা এমন কিছু, উই বিল্ড ড্রিমস, এমন কিছু থাকে, ওটা অবশ্যই পরে দিতে পারে। তো এটাই তো বলতেছি, আপনি বলেন তো ট্যাগলাইনটা আবার কি? এটা কি যায় না রিয়েল এস্টেটের সাথে? কারণ আমি এত কোটি টাকা না হইলেও যদি 80 লাখ টাকা ইনভেস্ট করে, আমার বিশ্বস্ততা লাগবে না? তারপর এটাই মানে ওর সাথে যাচ্ছে দেন বিশ্বস্ততা যাচ্ছে এরকম। আর ট্যাগলাইনটা যেটাই রিপ্রেজেন্ট করেন অবশ্যই ম্যাচ খাইতে হবে। আমি তো নিজে কখনো আর কি ইউজ টু না এক্সাম্পল দে, এটা তো ডিপেন্ডস, এটা আপনাদের মাথা অটোমেটিক। গুগলে সার্চ করবেন, তারপর চ্যাট জিপিটিতে। এখন কি কোনো সাইট ওপেন করছেন? যখন করবেন তখন জানেন, তখন বলে দেওয়ার চেষ্টা করবো। না না, অবভিয়াসলি, মানে আমি কোনটা বললাম যে এখন পর্যন্ত কোনো ক্লাস আর কি ট্যাগলাইন সাজেস্ট করা হয়নি, মানে ট্যাগলাইনটা কি এটা বুঝিয়ে দেয়, পরে দেখা যাচ্ছে যার যেরকম সাইট থাকে ওরকম দিতে পারে। যেমন ডিজিটাল মার্কেটিংয়ের জন্য এটাই লিখতে পারেন যে লার্ন মোর আর্ন মোর, তুমি শিখো পরে কামাও। এখন এটা ছাড়া তার কোনোটা আমার মাথায় আসতেছে না এরকম। এটা তো হচ্ছে যেগুলো যারা এই শেখায়, মানে শেখানোর ট্রেনিং পারপাস যারা করায় তাদের জন্য, কিন্তু আমরা তো স্যার সার্ভিস দিই, উই এনশিওর দ্য বেস্ট কোয়ালিটি, এটাও তো হয়। এটা একদম কমন হয়ে যাচ্ছে। তাহলে আনকমন আমি আপনাকে কই থেকে দেবো বলেন? নিজে বের করতে হবে সব কিছু তো। আর বুঝতে পেরেছি, আপনার বুঝতে হবে যে আপনার বিজনেসটা কি ক্রেডিবিলিটি নিজের মধ্যে থেকে আসবে। হ্যাঁ, এরকম। ট্যাগলাইনটা কি বুঝতে পেরেছি মোটামুটি? আচ্ছা, তারপর হচ্ছে টাইটেল সেপারেটর। হ্যাঁ, এই জায়গাটা একটু আসি, এই জায়গাটা বেসিক্যালি একটু বোঝার চেষ্টা করব। কিছুই বোঝার না, জাস্ট নিজের যেরকম পছন্দ। যেমন ধরেন আমি কোনো কিছু লিখলাম, ধরেন এই কথাটা লিখলাম বা যে কোনো কিওয়ার্ড লিখলাম, এটাই লাগবে এমন না, বাট আমরা সামটাইমস এরকম দেখি না যে একটা কথার শেষে বা হ্যাঁ এক্স্যাক্টলি একটা কথা শেষ হলে একটা থাকে না, ওইটাই আর কি।
এই দেখেন এই যে একটা কথা হয়েছে, আরেকটা কথা এটা দিয়েছে সেপারেটর, হ্যাঁ। তারপর আরো আছে, এইটা দিয়েছে, এই যে একটা সেপারেটর এরকম, হ্যাঁ, এই যে একটা সেপারেটর এটা থেকে একটু বড় ওরকম, হ্যাঁ। সো বেসিক্যালি এটা এখানে বলা যে একটা কথার সাথে আরেকটা কথা সেপারেটর কোনটা ইউজ করব, যার যেরকমটা পছন্দ। কিন্তু ফ্র্যাঙ্কলি যদি বলি টাইটেলের দিকে, টাইটেল মানে মেটা টাইটেল, পোস্ট টাইটেল পেজ যে টাইটেল মানে মেটা টাইটেল। সো এখানের মধ্যে সেপারেটর এটা 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 এটাই হয়, বা এটাও হয় না, এইগুলো কিন্তু যায় না। সো আমি বেসিক্যালি প্রেফার করবো বা সাজেস্ট করবো সবসময় এটা দাও, এটা আমার পার্সোনালি পছন্দ, আর এটা একটু স্ট্যান্ডার্ড যে একটা কথা শেষ হচ্ছে একটা সেপারেটর, হ্যাঁ, এটা একটু সিলেক্ট করে ফেলবো। তারপর হচ্ছে সিলেক্ট ইমেজ, এখান থেকে কোনো কিছু ইমেজ সিলেক্ট করার দরকার নাই। এটা ওই যে বললাম যে কখনো কোনো কারণে এই ইমেজটা হচ্ছে কোনটা, যে আপনার কোনো একটা কন্টেন্ট কারো পছন্দ হয়েছে, সে তার ফেসবুকে শেয়ার করতেছে, কন্টেন্টের সাথে বেসিক্যালি কোন ছবিটা যাবে আপনার, ওইটা এখান থেকে সেট করে ফেলতে পারবেন। যে কোনো কন্টেন্ট শেয়ার দিছে, আমি এখানে যে ছবিটা সেট করব ওই ছবিটার সাথে জিনিসটা আর কি শেয়ার হবে এরকম, হ্যাঁ। তারপর সাইট প্রেফারেন্স রাখবো, ইউজার ট্র্যাকিংটা কিছু করার দরকার নেই, এগুলো আনলক করার দরকার নেই, আমাদের প্রিমিয়াম প্রয়োজন নেই আপাতত। তারপর যদি সাইট রিপ্রেজেন্টেশন আসে, এটা তো দেখলাম, এটা তো আমাদের করা হয়ে গেছে অলরেডি। পার্সোনাল লোগো আর আফতার অ্যাজ পার সেম, এইগুলো সব শেয়ারের ক্ষেত্রে যাবে, যে আপনার সোশ্যাল মিডিয়ায় যেটা শেয়ার করেছে তার লোগো বা আফতারটা কি হবে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপর যে সাইট কানেকশন, এটা কি, ওই যে সাইট কানেকশন হচ্ছে আমরা এগুলো কি সবগুলো বলেন তো কেউ একজন, সার্চ ইঞ্জিন, ঠিক না? সো এই সার্চ ইঞ্জিনগুলো হচ্ছে যে ইন্টিগ্রেট করার জন্য। সো আমাদের বাইডো বিইং তো কিছুই দরকার নেই, ঠিক না? সো আমাদের দরকার আছে কি গুগল। সো গুগলের একটা প্রপার্টি হচ্ছে গুগল সার্চ কনসোল। একটু আগে আমি বললাম যে যারা অ্যাডভান্স লেভেলের মার্কেটের একদম, তারা শুধুমাত্র কাজ করে সার্চ কনসোল আর হচ্ছে গুগল অ্যানালাইটিক্সে, হ্যাঁ। সো এখানে যদি আমরা ক্লিক করি, সার্চ কনসোলের উপর বেসিক্যালি আমাদের ক্লাস আছে টোটাল একটা, তাহলে বুঝতেই পারতেছি এটা কতটুকু ইম্পর্টেন্ট। সরি, কেটে দিলাম তো, আচ্ছা ইস্যুস নেই, ইস্যুস নেই। আচ্ছা আমাদের এখানে ইউআরএলটা যেন কি ছিল, এই যে পেয়ে গেছি। আচ্ছা এখানে ছিলাম। সো দেখেন এখান থেকে আসার পর কিন্তু সার্চ কনসোলে এসে পড়েছি। অ্যাড প্রপার্টিতে যখন যাব তখন এই দেখেন ইউআরএল প্রেফিক্স আর ডোমেইন, এই দুইটা জায়গা আছে। আমি যখন আমার ডোমেইনটা সাপোজ দিব, নিবে কিনা আই এম নট শিওর, যেহেতু এটা ফ্রি সাইট নিবে না, বাট আমরা এখন কিছু করব না, আমাদের সার্চ কনসোলের ক্লাস আছে তখনই দেখব। তবু একটু জিনিস দেখানোর চেষ্টা করতেছি, নেবে না। সো যদি আমরা কোনো কারণে এই ইউআরএলটা নেই, না নিত, আচ্ছা ওয়েট, সাবডোমেন নেওয়ার কথা, নেবে না কেন? তারা ভেরিফাই করার জন্য চারটা ওয়ে দেখাবে, চারটা ওয়ে যে কোনো একটা দ্বারা, এই যে HTML ট্যাগ অথবা গুগল অ্যানালিটিক্স, মানে চারটা ওয়ে আছে ভেরিফিকেশন করতে হবে। তারপর আমাদের এটার সাথে কী হবে, ইন্টিগ্রেট হয়ে যাবে আমাদের ওয়েবসাইটটা গুগল সার্চ কনসোলের সাথে, হ্যাঁ। সো আমরা এখন এটা দেখবো না, আমাদের সার্চ কনসোলের উপর ক্লাসই আছে। সো একটু জাস্ট শর্টলি সামারি করে, সার্চ কনসোলটা বেসিক্যালি কী, হ্যাঁ, চারটার মধ্যে হ্যাঁ আমরা দুই তিনটা দেখবো কীভাবে ভেরিফাই করা যায়, হ্যাঁ, দুইভাবে ভেরিফাই করে রাখবো। সো সার্চ কনসোলটা বেসিক্যালি কি, গুগল অ্যানালিটিক্সটা বেসিক্যালি কি, গুগল অ্যানালিটিক্সটা হচ্ছে অ্যানালাইসিস করা আপনার পেজে বা ওয়েবসাইটে একটা ইউজার ভিজিটার আসছে, কই থেকে সে আসলো, সে পিন্টারেস্ট থেকে আসছে, ফেসবুক থেকে আসছে, ওয়েবসাইটে সার্চ করে আসছে, কিওয়ার্ড লিখে আসছে না ডিরেক্ট, এটা আপনি ট্র্যাক করবেন। এখন কোনো একটা আমার পেজে
এই মাসে 500 জন আসছে, এর পরের মাসে 700 জন আসছে, 200 জন কেন বাড়লো? বা এই মাসে 500 জন আসছে, এর পরের মাসে কতজন আসছে? 300 জন, 200 জন কেন কমলো? কোন ইউজার ভিজিটর মানে কোন পেজের মধ্যে ইউজার ভিজিটর বেশি স্টে করছে, ওটার কারণটা ফাইন্ড আউট করবো। ওকে, কোন পেজের মধ্যে ইউজার ভিজিটর থাকতে চাচ্ছে না, পুরো ট্র্যাকিং করবো আমরা অ্যানালিসিসের দ্বারা। সার্চ কনসোল কি? সার্চ কনসোলও প্রায় এরকমই, কিন্তু সার্চ কনসোলের বিষয় হচ্ছে সার্চ কনসোল আমাকে কিওয়ার্ডের ডেটা দেয় প্রথম, আর দ্বিতীয় হচ্ছে গুগলকে, মানে আমরা একটা টার্মস ইউজ করি না যে আমরা ইনভিটেশন দেবো গুগলকে, বটকে, যে আবার আসো, এটা সার্চ কনসোলের মাধ্যমে। হ্যাঁ, যেমনটা robots.txt-তে প্রথমত আমরা ডিসকারেজ করে রাখবো কেন, যে আমার সাইট বিল্ড আপ হচ্ছে, তো আপাতত আইসোই না। তারপর কি করছি, আমরা ইন্ডেক্স দিয়ে দিছি আপাতত আসো। তারপর থার্ড স্টেপে আমরা কি করছি, আমি একটা পেজ নিয়ে কাজ করতেছি, robots.txt বলছি আপাতত এটাতে এসো না। তারপর কি হয়েছে, আমি ওটাকে ইন্ডেক্স দেবো, কই থেকে দেবো, এই সার্চ কনসোলে যে আবার একটু প্লিজ রিইন্ডেক্স করো, আমি কাজ শেষ। এই হচ্ছে মেন পারপাসটা। হ্যাঁ, বুঝতে পেরেছি না? আচ্ছা, আমাদের উপর বেসিক্যালি 2টার উপর 2 ঘন্টা করে ক্লাস আছে, আমরা একটু ইনডেপথ দেখবো। হ্যাঁ, ক্লাস অতক্ষণের না, 1 ঘন্টা, কিন্তু একটু দেখতে বা ভালোভাবে একটু ব্রিফ করার চেষ্টা করবো। তো আমরা গুগলের সাথে অ্যাড করে ফেলবো, ইয়ানডেক্স, গুগল, বিং, ইয়াহু, এগুলাতে কোনো কিছুতে যাব না। তারপর ডান, আমাদের ওরকম কোনো কাজ নাই। তারপর হচ্ছে হোম পেজের মধ্যে এই জায়গাটার মধ্যে যা আছে, টাইটেলের ক্ষেত্রে মনে আছে যে আমরা একটা বলার চেষ্টা করেছিলাম যে কিচ্ছু রাখবো না, আমরা এখান থেকে কিচ্ছু রাখবো না, জাস্ট এখান থেকে সাইট টাইটেল, তারপর হচ্ছে সেপারেটর। ট্যাগলাইন রাখার প্রয়োজন আছে আমার টাইটেলে? কোনো প্রয়োজন নেই। সাইট টাইটেল, সেপারেটর, তারপর যা থাকার থাকবে, কথার কথা। সো মেটা ডেসক্রিপশনেও কিছু রাখবো না, ইনসেট ভ্যারিয়েবলে কিছু রাখবো না। হ্যাঁ, সো তারপর যদি যাই সোশ্যাল টাইটেলে, এটা পুরো কেটে দেবো, কিচ্ছু রাখবো না। রাখার পর সেভ চেঞ্জেস দিয়ে দিব। তারপর যাচ্ছি কোথায়, পোস্টে। পোস্টে আমার কিছু দরকার আছে, এখান থেকে এসইও টাইটেলে যা আছে সব আমি কেটে দেবো, কারণ টাইটেল তো আমি দিয়েই দেবো। হ্যাঁ, আমরা যখন অন পেজের ক্লাস করব, এখন যদি একটু ইন্টারাপ্ট করে বলি, আমরা তো মেটা টাইটেল বুঝতে পারছি, ডেসক্রিপশন বুঝতে পারছি, গাইডলাইনের মধ্যে কি করছি, পুরো মেড করে দিয়ে দিছি। কিন্তু আমরা কি বলছি, গাইডলাইন তো যদি কোডিংয়ের দ্বারা থাকে তখন আমরা দিয়ে দেবো কোডটাকে, ওয়ার্ডপ্রেসের থাকলে তো আমরা নিজেরাই বসাইতে পারবো। আমরা কি এখন পর্যন্ত জানি মেটা টাইটেল ডেসক্রিপশন কই থেকে বসাবো? ওইটা বেসিক্যালি আমাদের অন পেজের ক্লাসে স্যার যেমনটা কোয়েশ্চেন করেছিলেন যে কিওয়ার্ডটা 6টা জায়গায় ইমপ্লিমেন্ট করবো কোথায়, মেটা টাইটেল, ইউআরএল, তারপর ডেসক্রিপশন, H1 কই থেকে বানাবো, ওগুলো সব আমাদের অন পেজ এরকম। হ্যাঁ, আচ্ছা, মানে আমাদের ইউজটার কোনো কাজ না, ইউজটা আমাদের হেল্প করবে, এখান থেকে জাস্ট সেটিং করে রাখবো, বাকি সব কাজ আমরা এক এক জায়গা থেকে এক একটা করবো, এটা হচ্ছে মেন কথা। হ্যাঁ, সো পেজেসে আসলাম, পেজেসে আসার পর এখান থেকে সব কেটে দিব, তারপর এটা জাস্ট সেভ চেঞ্জেস দিয়ে দিব। পেজ টাইপ ওয়েব পেজ ডিফল্ট, আর্টিকেল টাইপ নান আছে, এটা ঠিক আছে। এদিক থেকে কোনো কিছু দেওয়ার দরকার নেই, নিউজ আর্টিকেল দিতে পারি যদি আমাদের ব্লগ সাইট থাকে। হ্যাঁ, এছাড়া আর কিছু দেওয়ার দরকার নেই, এটা এরকমই থাকুক ডিফল্ট, আমি যখন দিব তখন আর কি এরকম হয়ে যাবে। ক্যাটাগরিসের জায়গা সব কেটে দেবো, আর্কাইভস রাখার কোনো প্রয়োজন নেই। তারপর এখান থেকে এনেবল এসইও কন্ট্রোলস শো দ্য ক্যাটাগরিজ প্রেফিক্স ইন দ্য স্ল্যাগ। আচ্ছা, এটা আমরা এভাবেই রাখবো। তারপর যেটা বলতেছে কি দেখেন, এটা আমরা অফ করে দেবো। আমরা কি আমাদের ইউআরএল এ ক্যাটাগরি চাচ্ছে, কিসের আন্ডারে পাবলিশ হয়েছে আমি চাচ্ছি না। হ্যাঁ, এখান থেকে ক্যাটাগরিটা অফ করে দেব। ট্যাক্সের জায়গা সব কেটে দিব। তারপর এনেবল এসইও কন্ট্রোলস অ্যান্ড অ্যাসেসমেন্ট। ক্যাটাগরির নাম, যেমন আমরা কি বলেছিলাম লাস্ট ক্লাসে মনে করে দেখেন তো, যে সার্ভিসের জন্য কিসের আন্ডারে পাবলিশ হয়, পেজের আন্ডারে। আর ব্লগের জন্য কিসের আন্ডারে পাবলিশ হয়, পোস্টের আন্ডারে। আর ই কমার্স হইলে কিসের আন্ডারে, ক্যাটাগরির আন্ডারে। তো ওই জায়গাটা ওইটা শো করবে, যদি আমার এই সার্ভিস থাকে পেজের নামটা শো করবে, যদি আমার ই থাকে তখন ব্লগ এই কথাটা আসবে, ক্যাটাগরি। তো আমি এটা রাখতেই চাচ্ছি না কিসের আন্ডারে পোস্ট হচ্ছে, শুধু কি আমার ডিরেক্ট কিওয়ার্ডটা থাকবে বা পোস্ট নেম থাকবে এরকম। সো তারপর আর কিছু নেই এখানে, এগুলো আমরা জানি। ক্রলিং, ইন্ডেক্সিং, এগুলো একটু দেখে নেব তাহলে হবে, এগুলো আলাদা কিছু নেই। এই জায়গায় কিন্তু কোনো কিছু হাত দেবো না, যে ইন্ডেক্সিংয়ের কথা বলছে হাত দেবো না, আমরা যা কাজ করে সার্চ কনসোলের সাথে ডিরেক্ট করব, আমরা এখানে ইউজকে রাখবো না। হ্যাঁ, তারপর হচ্ছে ব্রেড ক্রাম্পস। ব্রেড ক্রাম্পস মানে কি বলেন তো, পাউরুটির গুঁড়া, ইন্ডিকেটর, ঠিক না, ওয়েবসাইটের ইন্ডিকেটর, যেটা আমাকে শো করে বা আমাকে ডিরেকশন দেয় আমি কোথায় আছি, কোথায় যাচ্ছি, কোথা থেকে আসলাম, এরকম কিছু। সো এইখানে সেপারেটর চাইলে চেঞ্জ করতে পারবেন, যে এখানে অ্যারো আছে যেরকমটা লাগবে, সো এগুলো চাইলে চেঞ্জ করতে পারেন। বাট ব্রেড ক্রাম্পসকে আমাদের দরকার আছে, দরকারই নাই। ওটা কখন দরকার হয়, যখন 1-1.5 হাজার পেজ থাকে, একটা জায়ান্ট একটা ই কমার্স সাইট থাকে, বাট আমাদেরটাতে হ্যাঁ
এক্স্যাক্টলি ওরকম টাইপের আর কি। কিন্তু আমাদের যদি একটা সার্ভিস বা যদি একটা প্রোডাক্ট বা একটা ব্লগ সাইট থাকে, তখন যদি আমার 50টা বা 100টা পেজের মধ্যে আমি সেপারেটর ইউজ করি, এটা এম্বারেসিং ব্যাপার ইউজার ভিজিটরের জন্য, যে সাইটই তো এত ছোট, ইন্ডিকেটরের প্রয়োজন কি। হ্যাঁ, এরকম কিছু। অথর আর্কাইভসটা এই জিনিসটা অফ করে দিব। অথরের কোনো আর্কাইভস আমি রাখতে চাচ্ছি না, যে কে পোস্ট করলো এটা ঠিক আছে, কিন্তু কোনো ধরনের আর্কাইভস বা ডেটা রাখতে চাচ্ছি না। তারপর যদি ডেট আর্কাইভস এগুলো লাগবে না, এনেবল ডেট আর্কাইভস। এখান থেকে জাস্ট আমি এখানে সেম সব কেটে দেব। কেটে দেওয়ার পর সেভ চেঞ্জেসে আসবো। তারপর হচ্ছে ফরম্যাট আর্কাইভস, এখান থেকে এগুলোতে কোনো কাজ নেই, খালি এগুলো জাস্ট কেটে দেব। আর আর্কাইভসকে কিন্তু শোতে রাখবো না। তারপর হচ্ছে স্পেশাল পেজেস, ইন্টারনাল সার্চ পেজেস কেটে দেব। পেজ টাইটেলও কেটে দেবো, পেজ নট ফাউন্ড এরকম কিছু 404-এ কিছু থাকবে না। আমরা পরবর্তীতে আর কি ইউআরএলগুলো বানায় নেব, প্রত্যেকটা পেজের জন্য আমরা আলাদা আলাদা ইউআরএল বানায় নেব পোস্টের জন্য। মিডিয়া পেজেস, ইনেবল মিডিয়া পেজেস না, এটা অফই থাকুক, জাস্ট এগুলো একটু কেটে দেব। এই যে ডিসেবলে রাখতে বলছে, এটা ডিসেবলে রাখবো। আরএসএস ফিডটা ওরকম কিছু রাখার দরকার নেই, জাস্ট এতটুকু, যতটুকু জাস্ট যা করলাম অতটুকু করলেই হবে। ইন্টিগ্রেশনে যদি আসে, ইন্টিগ্রেট করতে বলবে সে ওই যে গুগল সার্চ কনসোলের সাথে বা ইসের সাথে, যেমন ইন্টিগ্রেট করতে বলছে এসিএম ব্রাশ বা উইঞ্চার এগুলোর সাথে। আমরা কি ইন্টিগ্রেট করতে চাচ্ছি? আমরা কারোর সাথে ইন্টিগ্রেট করবো না, শুধুমাত্র সার্চ কনসোল, এটা গুগলের প্রপার্টি, ওইটার সাথে ছাড়া কারোর সাথে আমরা ইন্টিগ্রেট করবো না। এখানে এলিমেন্টের অনেক কিছু আছে। এলিমেন্টের কথা কে জানে আমাকে ক্লাস? হ্যাঁ স্যার, আমরা এলিমেন্টের মাধ্যমে অ্যাডভান্স ওয়েবসাইট ডিজাইন দেখবো এরকম। তবু এলিমেন্টের ফ্রি ভার্সন দিয়ে, বাকিটা পরে পেইড ভার্সনে যদি লাগে। আর কেউ পেইডে যাব না। হ্যাঁ, পেইডে যাব কখন? আমার টুলস লাগলে আমি পেইডে যাব, 3-4টা টুলস নেব, কিন্তু আমি ডিজাইনিংয়ের ক্ষেত্রে যাব না আনটিল আমি কাজ পাচ্ছি। আমি যদি কাজ একটা ডেভেলপারের না থাকে, আমি তো এখন ইনভেস্ট করার প্রয়োজন নেই। যখন যেটা লাগবে তখন যদি পসিবল হয়, আল্লাপাক বাঁচা রাখে, তখন বলে আমি বলে দেবো যে এখন এটা কিনেন, আর দরকার আছে, আর নাহলে দরকার নাই, এরকম কিছু। হ্যাঁ, তারপর হচ্ছে ইউএসটিএসিও ফাইল এডিটর, এগুলোতে কিছু করবো না। এটার মাধ্যমে মেবি আমরা কি করেছিলাম, robots.txt ফাইল ইউজ করলে কোনো অসুবিধা আছে? কি ফাইল? ট্র্যাক ফাইল লাইক হলো যে আপনার এলিমেন্টর অথবা ইউএসটিএসির ট্র্যাক ফাইল হলো যে অনেক জায়গায় পাওয়া যায়। ওরা হলো কিছুদিন পর পর ফাইলটা আপডেট করে। সো ওইখান থেকে আমি চাইলে ডাউনলোড করে আগেরটা ডিলিট করে আবার নতুনটা আপলোড দিতে পারবো। ট্র্যাক ফাইল তো প্রয়োজন হবে না আমার। না, আমি এখান থেকে ইউএসটিএসিও সেটিং করে রাখবো, আর নেক্সট ক্লাস আরটু বুঝা যাব। আমরা যেখান থেকে যা ফ্রি না, যেটা একটু রিসার্চ করে করতে পারতেছি, আমরা ওগুলোই করব। হ্যাঁ, এরকম। তারপর হচ্ছে টুলসের দ্বারা কি করছি, robots.txt ক্রিয়েট করছি, একাডেমি আপগ্রেড, এগুলি তার কিছু নেই। সো এতটুকু পর্যন্ত কি করতে পারবো। নেক্সট ক্লাস পর্যন্ত আমাদের হোমওয়ার্কটা কি থাকবে বলেন তো? গত দিনেরটা আর আজকেরটা প্রপারলি ভাবে দুইটা আমাকে কমপ্লিট করে দিবেন, আপনারা সবাই প্রমিস করেছিলেন। প্যান্থিয়নে করবেন যতটুকু করা যায়, আলাদা আলাদা। অনসাইট পার্ট 1 দিবেন আলাদা স্ক্রিনশটগুলো। লেট হলে ইনশাআল্লাহ দিয়ে দিব স্যার। হ্যাঁ, লেট হলেও কত লেট? হ্যাঁ, এটাই আমার জাস্ট নেক্সট ক্লাস কবে? মঙ্গলবার, সোমবারের আগে জাস্ট আমাকে দিয়ে দেবেন, যেন আমি একটু চেক করতে পারি হোমওয়ার্কগুলো। হ্যাঁ, ইনশাআল্লাহ, ঠিক আছে। না, আজকে তো কোনো লিস্ট নেই স্যার, শুধু ইউএসটিএসিও সেটিংস আর কি আমাদের যে প্যান্থিয়ন সাইট ক্রিয়েট, এই দুইটা। আজকে তো ওরকম কোনো লিস্ট নেই আর কি। না, এত কিছু করা লাগবে না, আপনারা তো ভিডিও দেখে দেখে করে ফেললেন। হ্যাঁ, আর কিছু লাগবে না, জাস্ট আপনারা ইউএসটিএসিওটাকে ইনস্টল করছেন, ওইটার স্ক্রিনশট, প্যান্থিয়নের স্ক্রিনশট, এতটুকু দেখলেই হবে। হ্যাঁ, এরকম। হ্যাঁ, সো ঠিক আছে, এতটুকু ক্লাস পর্যন্ত যা করেছে, কারো তো কোনো কোয়েশ্চেন্স নাই আই হোপ, শুধু দেখে দেখে করবো। হ্যাঁ, ঠিক আছে। পসিবল কপি পেস্টের উপরে থাকবে। আর সেকেন্ড ওয়ান হচ্ছে, আগের থেকে আমাদের ইন্ডাস্ট্রি অনেক বেশি টাফ হয়েছে, অনেক বেশি ইজিও হয়েছে কাজের ক্ষেত্রে। টাফ হয়েছে ওই ক্ষেত্রে টিকে থাকার জন্য, নিজেকে ধরে রাখার জন্য। এক্স্যাক্টলি। আর ইজি হয়েছে কাজের ক্ষেত্রে। আগে যখন যে কন্টেন্ট আপনাদের অনেক বাড়ছে, যখন বললাম যে একটা কন্টেন্ট লিখতে 1 উইক লাগছে, এক্স্যাক্টলি 5000 ওয়ার্ডের কন্টেন্ট আপনি লিখতেছেন, লেখাটা বড় কথা না, যে রাইটারও লিখতেই পারে, সাজানোটা বড় কথা। আমি 300 ওয়ার্ডের পর একটা গ্যাপ দেবো, তারপর 200 ওয়ার্ড লিখবো, তারপর কনক্লুশন অ্যাড করবো। এই সেটআপটা হচ্ছে সবচেয়ে বড় থিং। হ্যাঁ, যে একটা অ্যাপ্রোচেবল যে এটা। তো
তো আমাদের তো চ্যাটজিপিটি দিয়েই দিচ্ছে। আগে যখন একটা ওয়েবসাইট ডিজাইন হইতো, আগে কিন্তু 5-7 বছর আগে ওয়ার্ডপ্রেসের দিকে কেউ ওরকম ঝুঁকতো না। ওয়ার্ডপ্রেসের সব কোডিং কোডিং কোডিং। আর একটা কোডারের কাছে যদি সাইট ডেভেলপারের জন্য একটা ক্লায়েন্টও জানে, ওকে মিনিমাম 2 থেকে 3 লাখ চার্জ করতে হবে, বিকজ ওই যেরকমভাবে ওয়েবসাইটটা বানায় দিবে সব কোডিংয়ে। কিন্তু একটা ওয়ার্ডপ্রেস ডেভেলপারের কাছে আসলে 50,000 টাকা দিলে একটা সাইট বানায় দিতে পারি আমরা, এরকম। বিকজ আমাদের তো সব এলিমেন্টার এগুলো দিয়ে ইউজ করতেছি। তো এখন কথা হচ্ছে ওয়ার্ডপ্রেসেরও যখন কাজ করব, যেমন একটা ওয়েবসাইটের মধ্যে আপনার হেডার, ফুটার, বডি আমরা ম্যানুয়ালিও দেখবো, কিন্তু আমরা টোটাল কাজ করবো টেমপ্লেটের উপরে। একটা পেইড টেমপ্লেট কিনে ফেলবো, ধরে ধরে ডিজাইন করে ফেলবো। কিট পাপার নাম শুনেছে কেউ? কিট পাপা আছে। আমরা অ্যাস্ট্রা কি ডাউনলোড করেছিলাম না লাস্ট ক্লাসে? অ্যাস্ট্রারও প্রিমিয়াম টেমপ্লেটস আছে যেগুলোর কস্ট $300 পর্যন্ত আছে। হ্যাঁ, এরকম। সো কিট পাপা মোটামুটি রিজনেবল প্রাইসে ভালো দেয়। কজ কেন, আমরা তো কিট পাপা থেকে যদি কিনিও, এমন তো না যে এটার উপরে ডিপেন্ডস থাকবো। এটা একটা আমরা কি বলে একটা নিচ্ছি, ফ্রেমওয়ার্ক নিয়ে নিচ্ছি। আমরা চাইলে অ্যাড করতে পারবো, আমরা চাইলে কোনো পোর্শন ডিলিট করতে পারবো। হ্যাঁ, সো এখানে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেটস আছে। আপনারা কি নেবেন? ধরেন ই কমার্স সাইটের জন্য নেবেন, এখানেও টেমপ্লেট লাইভ ডেমোতে আসবে। যদি এখানে আসি, পুরো সেম এমনভাবেই আর কি আসবে। হ্যাঁ, এখানে জাস্ট ধরে ধরে আমরা জিনিসগুলোকে চেঞ্জ করে ফেলবো। এরকমভাবে একটা জিনিস অ্যাড করতে পারবো। পার্সোনাল পোর্টফোলিও যদি আমাদের লাগে, অনেক সুন্দর সুন্দর পোর্টফোলিও আছে। কথার কথা ধরেন এটাই ধরলাম, অ্যাজ পার সেম এখানে যেরকমটা আসতেছে অ্যাজ পার সেম ওরকমভাবে আপনার সাইটটা ওরকমভাবে ব্লো আপ হবে, আসবে। জাস্ট ধরে 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 চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, এরকম। সো আমাদের যদি যেটা লাগে, ধরেন কোনো এজেন্সির জন্য যদি লাগে, হ্যাঁ, এই যে রিয়েল এস্টেট কনস্ট্রাকশনস আছে, তারপর যদি এখান থেকে আমি কোনো এজেন্সির দিকে যাইতে চাই, সাপোজ ধরেন এখান থেকে যদি কোনো এজেন্সির দিকে যেতে চাই, সো এখানে আসার পর ধরেন আমি যে এজেন্সির থিমটা চাচ্ছিলাম, সুন্দর একটা ছিল ওয়ার্ডপ্রেসে ইসের জন্য, কোডিংয়ের জন্য। জিম ফাহাদকে কেউ চিনি? এই যে হচ্ছে জিম ফাহাদ, উনি হচ্ছে ওয়ার্ডপ্রেসের অনেক বড় ডেভেলপার। না না, খালিদ ফারহান না, জিম ফাহাদ মানে মোটামুটি অনেক ইয়ে। খালিদ ফারহান উনিও ভালো। বেসিক্যালি ওই যে ইসের নেক্সট দেখালাম না, ওটা কিন্তু এখান থেকেই পিক করা। বিল্ড করেছে বলতে কি, যে এর ক্রিয়েটিভিটি থেকে নিজে কিছু একটা বানাইলে সেটা যদি নিজের কাছে ভালো লাগা হয়তো বা কাজ করে, অ্যামাউন্ট প্রচুর। হ্যাঁ, অ্যামাউন্ট প্রচুর, মানে 40K নিচে কখন এক্সপেকটেশন রাখবেন না। কেউ যদি বলে 40 জায়গায় 35K, আপনি বলবেন আমি করবো না। এর থেকে ভালো কাজ না করা ভালো। আর যদি মনে হয় করবো, তাহলে আমাকে ওইটা দিতেই হবে, এরকম এরকম হইলে ভালো। না না না, এটা আমার ব্যাক এন্ডে যেতে হবে। আমরা খালি একটা জিনিস দেখতে পারি যে আচ্ছা এই ওয়েবসাইটে কিসের দ্বারা করা, ওয়াপালাইজার দেখলে এটা, কিন্তু ওইটা মানে হিডেন ব্যাপার এরকম। কোনটা? এটা একটা এক্সটেনশন, ওয়েব ডেভেলপ ওয়াপালাইজার। হ্যাঁ, আমি দুইটা এক্সটেনশন দেখাবো, আপনারা একটু মনে করাবেন কি, এখন একটু চলেন দেখে আসে। একটা হচ্ছে ওয়াপালাইজার, হ্যাঁ, তিনটা একটু দেখাই। ওয়াপালাইজার ক্রোম এক্সটেনশন, এটাতে জাস্ট যাবো, ওয়াপালাইজার টেকনোলজি প্রোফাইলার। হ্যাঁ, এটাতে আসবে, অ্যাড টু ক্রোম করে দেবে। তখন কী হবে, কোনো সাইটটা কিসের উপর বেস করে করা, এটা আমরা দেখে ফেলবো যে ওয়ার্ডপ্রেসের না কিসের। এটা দেখাটা আমার কেন জরুরি, যদি ওয়ার্ডপ্রেসের সাইট থাকে, আমি যখন সেলস প্রপোজাল পাঠাচ্ছি বা ওই ক্লায়েন্টের কিওয়ার্ডের কাজ করতেছি, তখন তাকে সাজেশন দিতে পারে যে ভাই তোমার সাইটটা তো একটু সুন্দর হলে ভালো হয়। ওই আপনি বলবেন না যে আমি জানি তুমি ওয়ার্ডপ্রেসের সাইট বা কিছু, ওই আপনাকে বলবে যে কেমনে করলে ভালো, তুমি ডেভেলপিংয়ের কাজ করো, হ্যাঁ আমি ডেভেলপিংয়ের কাজ করি। আলাদাভাবে বলা দরকার নেই যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আমি ডেভেলপার, কারণ আমি তো জানি তোমার সাইট ওয়ার্ডপ্রেসে। তখন বলবো আমারটা ডেভেলপ করে দাও, আচ্ছা ঠিক আছে আমি করে দেবো, বা সাইট ফিক্স করে দেবো, এরকম। ওই যে আমরা টপ লেভেল নেভিগেশন, ফুট অ্যানালাইসিস দেখছি না, যে ডিজাইনটা একটু সুন্দর হলে ভালো হয়, অ্যাপ্রোচেবল হয়, এরকমভাবে। তার আমি তো জেনুইনটাই বলতে বলতেছি, আমি তো মানে ভণ্ডামি করতে বলছি না, দুষ্টামি করে। কিন্তু আপনি কি বলবেন,
তখন ওরা মানে একটু ফার্স্টে তো ভুল, সুপারভাইজার কখনো ক্লাস করায়? মানে সুপারভাইজার বলতে মানে যার আন্ডারে আছে আচ্ছা, এরকম। তারপর আরেকটা এক্সটেনশন হচ্ছে যে ওয়েব ডেভেলপার এক্সটেনশন। হ্যাঁ, এটা হচ্ছে আমরা লিখব ওয়েব ডেভেলপার এক্সটেনশন। এটা বেসিক্যালি কোডারদের এক্সটেনশন। তো কোনো একটা রিজনে আমাদের সাথে অ্যালাইন হয়ে যে টিমরা কাজ করে, তো ওদের থেকেই দেখা যে আমি সব কিছু এখান থেকে পারবো, কিন্তু বুঝে বুঝে হাত দিব। হ্যাঁ, এখানে যাব, আমার জাস্ট ইমেজ অল্টারট্যাগ প্রয়োজন, এই যে ইমেজেসে যাব, আদার্স কিছুতে কিন্তু হাত দেবো না, কিছু ডিসেবল করব না। অল্টারট্যাগ প্রয়োজন, এই যে ডিসপ্লে ইমেজ অল্টার অ্যাট্রিবিউটস ক্লিক করবেন, সব ইমেজের একবার একটা ক্লাসে দেখেছিলাম ওরকম। জাস্ট আমার কাজটা হচ্ছে এই এক্সটেনশনে এটাই দেখবো, এটা রিকোয়েস্ট, অন্য কিছুতে হাত দিয়েন না। ভুলবশত যদি কোনো একটা কিছু সেটিংসের প্রবলেম হয়, প্যানিক অ্যাটাক করবো। তো এইটার কাজ হচ্ছে আমি খালি ইমেজ অল্টারট্যাগ এক ক্লিকে আমি পুরো পেজের ইমেজগুলো দেখে ফেলবো। ক্রস চেক একটা টুলসের থেকেও বেটার ডাটা এটা দেবে। এটা গেল। আরেকটা মেবি দেখিয়েছিলাম, তো এটা আবার একটু রিকল করছি, স্টেট স্ক্রপ মনে আছে? একটা ওয়েবসাইটের এজ কত, ডেইলি ভিজিটার কেমন আসতেছে, ওর পাওয়ার কতটুকু, এই তিনটা ইনাফ একটা ওয়েবসাইটকে থ্রলিভাবে অ্যানালাইসিস করার জন্য। তারপর যে আমি কাজের কথায় যাব, অ্যান্ড তারেক আজিজ খান ভাইয়ের যদি আরেকটা কথায় আসি, যে ক্লায়েন্টের উপরে কি এই ইন্ডাস্ট্রিতে আমাদের মজার বিষয় কি, আপনার সাথে 3 মান্থসের জন্য একটা ক্লায়েন্ট আসছে, এটা ইম্পর্টেন্ট না যে ও আপনার সাথে স্টে করবে 6 মাস। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা জিনিস হচ্ছে যে কেউ আপনার কাছে $20 জন্য কিওয়ার্ড রিসার্চ করতে আসছে, কিন্তু আপনি ওনার থেকে $2000 কাজ বের করে ফেলতে পারবেন। কিভাবে? আপনি কিওয়ার্ড রিসার্চ তাকে করে দিয়েছেন, ওয়েবসাইট অডিটের প্রপোজ দিবেন যে কইরা দিব কি নয়, বলবে অডিট করে দাও, তারপরে স্টেপে যাবে তুমি আমাকে ফিক্স করে দাও, তারপর আপনি ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করে ফেলেন 2 মাস, তারপর আপনার সাথে কথা আসবে কিওয়ার্ডগুলোকে র্যাঙ্কে নিয়ে যাও 6 মাসে। আপনার ক্লায়েন্ট যদি বুঝতে পারে আপনার পিছিয়ে ইনভেস্ট করে তার লাভ হচ্ছে, আপনাকেও ছাড়বে না। আপনি একটা টাইমে এরকম বলবেন আমি এত কাজ করতে পারতেছি না, আমি কাজ নিব না, এরকম। হ্যাঁ, সো মার্কেটে আর সবসময় মাথায় রাখবেন যে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা জিনিসই চলে, সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। হ্যাঁ, নিজেকে কখন এক্সপ্রেস করা যাবে না যে তোমার কাজটা আমার লাগবে, তুমি করায় ফেলো, সাজেশন দিবেন খালি, তুমি ও যেন আপনাকে বলে তুমি আমার কাজটা করে দাও, তখন আপনি বলবেন আচ্ছা, যে কোনো ক্লায়েন্ট লোকাল হোক গ্লোবালি হোক, দেখবেন ভালো ইমপ্রেশন পড়তেছে। বাট ওকে যদি বলেন যে আমাকে কাজটা দাও, ও মানে হিউম্যান বিং তো, হ্যাঁ, সো এটার প্রেক্ষিতেই বলা। স্টেট স্ক্রপ, STATS CROP। আচ্ছা, অনসাইট কোডটা একটু জাস্ট দিয়ে দে, হিস্ট্রি। আচ্ছা, স্যার হার্টবিটেরও তো একটা কাজ করে, মানে দেখা গেছে হুট করে যদি মানে ইংল্যান্ডের একজন মানে যে এজেন্সি চালায় ডিজিটাল মার্কেটিং করে, সে এসে কোশ্চেন করে, তখন আমি টু দা পয়েন্ট ছাড়া একটু 19-20 হইলেই তো আরো রেপুটেশন নষ্ট হয়ে যায়। সো এতটুকু পর্যন্ত আমরা প্রপারলি বুঝতে পেরেছি না?